থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। ওয়েলকাম টু ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস। টুডে ইজ দ্য লাস্ট টপিক, যেটা আমরা অলরেডি একটা ক্লাসে এটার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে কথা বলেছিলাম, যে একটা কোম্পানি IS 7 অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার কেন করবে, এবং সেখানে যে তিনটা মেইন অ্যাক্টিভিটিস ছিল, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড আরেকটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা অ্যাক্টিভিটিস এর আন্ডারস্ট্যান্ডিংটা আমার যতটুকু মনে পড়ে আমরা ডিসকাশন করেছিলাম, এবং সেখানে কি কি ক্যাশ ফ্লো গুলো রিলেটেড, এবং সেটা কিভাবে আমরা প্লাস করি অথবা মাইনাস করি, সেই কনসেপ্টটা নিয়ে কথা বলা ছিল। বাট ফরম্যাট এবং একটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করার কথা, সামহাউ সেটা আমরা পাচ্ছিলাম না, ডিউ টু অনেক ব্যাক এন্ড ফোর্থ হচ্ছিল সামটাইমস আমাদের এই ইন বিটুইন লাস্ট 2 উইকস। তো লেটস স্টার্ট দেন। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার যে আমাকে মেইনলি তিনটা অ্যাক্টিভিটিস থেকে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে আমাকে নেট ক্যাশ ফ্লো গুলা বের করতে হবে। এবং এই নেট ক্যাশ ফ্লো, এটাকে আমরা ঠিক যেভাবে সিম্পল আমরা ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ একটা বেসিক ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো যেই প্রিন্সিপালটা আছে সেইটুকু মনে রাখাটাই ইম্পর্টেন্ট। বাট এখানে আপনাকে এইটা ক্লিয়ার হতে হবে যে কোন ক্যাশ ফ্লো আইটেমটা আপনি অপারেটিং এর আন্ডারে রাখবেন, কোন ক্যাশ ফ্লো আইটেমটা আপনি ইনভেস্টিং এর আন্ডারে রাখবেন, অ্যান্ড কোন ক্যাশ ফ্লো আইটেমটা আপনি ফাইন্যান্সিং এর আন্ডারে রাখবেন। সেটা আমরা অলরেডি কিন্তু একটা ডিসকাশন আপনাদের সাথে হয়েছে, বাট স্টিল আজকে আমরা ফরম্যাটটা দেখবো ফার্স্টে, তারপর আমরা হয়তো একটা সলিউশনে চলে যাব ম্যাথে, যে কিভাবে আমরা এই সলিউশনটা করব। লেটস দেন ফিগার ইট আউট যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার ক্ষেত্রে কয়েকটা বেসিক জিনিস আমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট বেসিক জিনিস হচ্ছে, আমি যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি, এখানে আমার ক্যাশ ফ্লো বাদে মানে ক্যাশ ইনফ্লো অর আউটফ্লো বাদে নন ক্যাশ কোনো আইটেম যদি থাকে, সেটা আমরা এখানে কনসিডারেশনে রাখতে পারবো না, মানে সেটা আমাকে এখান থেকে বাদ দিতে হবে, এলিমিনেট করতে হবে। যেমন আমি যদি এর কয়েকটা এক্সাম্পল দেই, যেমন ডেপ্রিসিয়েশন, প্রভিশন, ইরিকভারেবল ডেপ্ট, এগুলা কিন্তু একটাও আমার ক্যাশ আইটেম না। আমি কিভাবে বলছি এটা ক্যাশ আইটেম না? এটার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের সবারই আছে, যে আমরা যখনই কোনো ট্রানজেকশনের জার্নাল করব, ডাবল এন্ট্রি করব, সেটা করে যদি ডেবিট অথবা ক্রেডিট কোনোটাই ক্যাশ অর ব্যাংক না আসে, তাহলে সেটা আমার জন্য কোনোভাবেই ক্যাশ ইকুইভ্যালেন্ট না, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ আইটেম না। যেমন আপনি যদি ডেপ্রিসিয়েশনের জার্নাল করেন, হোয়াট ইউ উইল গেট ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সো দের ইজ নো ক্যাশ। একইভাবে ইরিকভারেবল ডেপ্টের জার্নাল কি? ইরিকভারেবল ডেবিট, রিসিভেবল অ্যাকাউন্ট, ক্রেডিট। সো একই রকম ভাবে বোনাস শেয়ারের যে পার্টটা, সেখানেও কোনো ক্যাশের কম্পোনেন্ট থাকে না। সো এই জন্য আমরা এই ক্যাশ আইটেমে, মানে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এগুলাকে এক্সক্লুড করতে হয়, অর এক্সক্লুড করে থাকি আমরা। দ্যাট ইজ ফার্স্ট প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে, আমি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে জাস্ট ইটস অল অ্যাবাউট রিকনসিলিয়েশনের খেলা, মানে ইটস অল অ্যাবাউট যোগ করা এবং বিয়োগ করা, মানে অ্যাড করা এবং সাবট্রাক্ট করা, লেস করা। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোন আইটেম গুলাকে যোগ করব? খুবই সিম্পল কথা, যেই আইটেমের কারণে আমার বিজনেসে ক্যাশ ইন হবে, মানে ক্যাশ বাড়বে আর ক্যাশ আসবে, সেগুলাকে আমরা যোগ করব। আর যেই আইটেমের কারণে আর যেই কম্পোনেন্টের কারণে আমার বিজনেসের ক্যাশ কমে যাবে আর ক্যাশ আউটফ্লো হবে, সেগুলাকে আমরা সাবট্রাক্ট করব। যেমন আমি যদি এটার একটা এক্সাম্পল দেই, ধরেন আমি যদি আমার রিসিভেবল থেকে টাকা পেয়ে যাই, তার মানে সেটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। আর যদি আমি আমার ইনভেন্টরি কেনার জন্য আমার পেমেন্টটা করতে হয়, মানে পেয়েবলকে, সেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। আমি যদি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করি, সেটা আমি পারচেস করলে কি হচ্ছে, সেখান থেকে আমার টাকাটা চলে যাচ্ছে, এটা আমার আউটফ্লো। বাট যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি সেল করি, তাহলে সেটা আমার জন্য টাকা আসছে, সেটা আমার জন্য ইনফ্লো। আমি যদি লোন কাউকে দেই, সেটা আমার জন্য আউটফ্লো। আর যদি লোন আমি নেই, সেটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। আবার যদি লোন আমি রিপে করে দেই, তাহলে সেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। আমি যদি শেয়ার ইস্যু করি,
তার মানে এটার এগেনস্ট আমি টাকা পাচ্ছি, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো। আমি যদি ডিভিডেন্ড পেমেন্ট করে দেই, ইন্টারেস্ট পেমেন্ট করে দেই, ট্যাক্স পেমেন্ট করে দেই, এগুলো আমার জন্য ক্যাশ আউটফ্লো। তার মানে আমরা এখানে দুইটা বেসিক প্রিন্সিপালের কথা বললাম। একটা হচ্ছে যে আমরা যখনই কোনো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করব, তখন নন ক্যাশ কোনো আইটেমকে আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ইনক্লুড করতে পারবো না। যদি এটা থাকে আমাকে এটা বাদ দিতে হবে, এলিমিনেট করতে হবে। তার মানে নন ক্যাশ কোনো আইটেম, কোনো ট্রানজেকশন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাতে পারবো না, মানে ইনক্লুড করতে পারবো না। আর সেকেন্ড পয়েন্ট আমরা কি বললাম? সেকেন্ড পয়েন্ট আমরা বললাম যে এটা আমার জন্য যোগ করব না বিয়োগ করব, সেটা বোঝার জন্য বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে আমরা ক্যাশ পাচ্ছি না ক্যাশ চলে যাচ্ছে। যদি ক্যাশ পাই বিজনেস, তাহলে এটা আমরা যোগ করব, আর যদি ক্যাশ চলে যায় বিজনেস থেকে, তাহলে এটা আমরা বিয়োগ করব, সাবট্রাক্ট করব। বাট আপনাদের জন্য আমি আবারও বলছি, আপনাদের জন্য মেইন চ্যালেঞ্জটা হচ্ছে, মানে মেইন রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে আমরা যে আইটেম গুলা বলবো, মানে যে আইটেম গুলো আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেই আইটেম গুলো অনুযায়ী কোনটা আমার কোন অ্যাক্টিভিটিস এর আন্ডারে যাবে, এইটা একটু মনে রাখা। ওকে, সো যদি আমরা আমাদের কথায় এখানে আসি যে সে আমি যদি আমার কোনো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করি, তার মানে এটা আমার জন্য ইনভেস্টমেন্ট রিলেটেড। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যদি সেল করি, এটাও আমার ইনভেস্টমেন্ট রিলেটেড। যদি আমি কোনো শেয়ার ইস্যু করি, এটা আমার ফাইন্যান্সিং রিলেটেড। যদি আমার ডে টু ডে অপারেশনস করার জন্য, যেমন আমার রিসিভেবল থেকে টাকা পাওয়া, পেয়েবল কে পেমেন্ট করা, ইনভেন্টরি পারচেস করা, ট্যাক্স পেমেন্ট করা, এগুলা যদি আমরা পাই, সেটা আমার জন্য অ্যাকচুয়ালি অপারেটিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসবে। সো এই যে জাস্ট এই ফান্ডামেন্টাল যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা আপনাকে একটু মনে রাখতে হবে। এন্ড এটাই আমরা আজকে দেখব যে কিভাবে একটা কোম্পানির স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আপনাকে অ্যাকচুয়ালি প্রিপেয়ার করার জন্য আমি একটা কোয়েশ্চেন দেখাই দিই আপনাদেরকে। এখানে আপনি দেখেন যে কোয়েশ্চেন দুটো আমরা দেখবো, এই কোয়েশ্চেনটা আমরা আজকে ট্রাই করব সলভ করার। ফায়ার ওয়ার্ক কোম্পানি, এইটাতে আপনি দেখেন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস দেওয়া আছে এই বছরের জন্য, এন্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেওয়া আছে, এই বছরের জন্য দেওয়া আছে, গত বছরের জন্য দেওয়া আছে। তার মানে আপনার কোয়েশ্চেনেও কিন্তু আপনি যখন আপনার এক্সামে কোয়েশ্চেনটা পাবেন, কোয়েশ্চেনে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস দেওয়া থাকবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটাও দেওয়া থাকবে, সাথে কিছু নোট দেওয়া থাকবে, একটা দুইটা নোট। এটার উপর বেস করে দেখেন আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কমপ্লিট করতে হবে, মানে আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2025, এবং এটা প্রিপেয়ার করতে হবে IS 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর যে ফরম্যাট আছে সেটা। তার মানে এখানে আপনাকে নতুন করে কোনো কিছু আসলে প্রিপেয়ার করতে হচ্ছে না। হোয়াট ইউ নিড টু ডু, ইউ জাস্ট নিড টু রিকনসাইল, যে এটা আমরা যোগ বিয়োগ করে দেখবো ফাইনালি আমার ক্যাশ ফ্লোটা মিলে কিনা। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আমি আবারও বলছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ এ ভেরি সিম্পল, ইজি টু ডু টাস্ক আমাদের এই পার্সপেক্টিভ থেকে, এবং এটা অনেক সিম্পলি মার্ক গেইন করা যায় এখান থেকে। অনেক ইজিলি ক্যালকুলেশনটা আমাকে দেখানো খুব মানে খুবই ইজি। এবং এইটাতে একটা ছোট্ট ডিসক্লেমার যদি আমরা দেই, যে অনেকেরই একটা ধারণা থাকে যে স্যার ফুল ম্যাথ হলে আমি ফুল মার্ক পাবো, আর যদি ম্যাথ ফুল না হয় তাহলে কি আমি জিরো পাবো কিনা। দ্য আনসার ইজ নো। আমার এইটার মানে আমার মার্কটা অ্যাকচুয়ালি মার্কিং স্কিম অনুযায়ী দেওয়া হবে। সো আপনি যদি সে টোটাল 15টা আইটেম থাকে, 15টা আইটেমের জন্য 15 মার্ক, এর মধ্যে আপনার 12টা আইটেম ঠিক আছে। সো আপনি 12টা আইটেম যদি ঠিকঠাক থাকে, ক্যালকুলেশন ঠিক হয়, আপনি এক্স্যাক্টলি 12 মার্ক পাবেন সেখানে। সো দ্যাট ইজ হাউ ইট উইল ওয়ার্ক। সো এই জন্য আমি বারবার আপনাকে এমফাসিস দিচ্ছি, আপনি প্লিজ, আমি আপনাদের গ্রুপে যে রেকর্ডিংটা দিয়েছি সেটাও আপনারা দেখবেন, আমি আজকের রেকর্ডিংটাও আপনাদেরকে দিয়ে দিব, সেটাও দেখবেন। অ্যান্ড স্পার্কল কোম্পানির যে সলিউশনটা, সেটাও আপনাদের এই পিডিএফ এ আপনারা পাবেন, আমি রেকর্ডিংটাও দিয়ে দিব, সো দ্যাট ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের রিকনসিলিয়েশন প্রিপারেশনটা কিভাবে আমরা করে থাকি। সো লেটস স্টার্ট দেন। আমরা খুব বেশি সময় নিব না, হোপফুলি আমাদের জাস্ট এই ম্যাথটা সলভ করার জন্য যতটুকু আন্ডারস্ট্যান্ডিং দরকার ততটুকু হয়ে গেলেই আমরা ইনশাল্লাহ আজকের জন্য এখানে শেষ করতে পারবো। এবং আগামীকাল যেহেতু আপনাদের কুইজ আছে, কুইজের পরে আমি ট্রাই করব ওই বাকি সময়টুকু স্পার্কল কোম্পানিটা আপনাদেরকে ইন পার্সন দেখাতে, সো দ্যাট যদি কারো অনলাইনে প্রবলেম থাকেও সেটা আমরা ইন পার্সন হয়তো বা ডিসকাস করে নিতে পারবো। সো দ্যাট উড বি দ্য ফাইনাল থিং।
লেটস স্টার্ট দেন। আমরা আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হলে আমাকে তিনটা অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লোটা ফার্স্টে দেখাতে হবে। অপারেটিং অ্যাক্টিভিটিস পার্ট 1, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পার্ট 2, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস পার্ট 3। এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে যে ক্যাশ ইনফ্লো হবে, ক্যাশ আউটফ্লো হবে, সেগুলা সবগুলা ইনক্লুড করার পর দেন আমার বছরের শুরুতে যে ক্যাশ আইটেমটা দেওয়া থাকবে, মানে বছরের শুরুতে আমার যে ক্যাশ ব্যালেন্সটা দেওয়া থাকবে, আপনাদের কোয়েশ্চেনে ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে বছরের শুরুতে বলতে আমরা বুঝাচ্ছি গত বছরের যেই ক্যাশ ব্যালেন্সটা, মানে গত বছরের ব্যালেন্স শিটে আপনি যাবেন, ব্যালেন্স শিটে গিয়ে কারেন্ট অ্যাসেটে আপনি দেখবেন কারেন্ট অ্যাসেটের ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যেই অ্যামাউন্টটা আছে সেটা গত বছর মানে 2000 X4 এর যে ব্যালেন্সটা দেওয়া আছে এখানে 10,000, এটা আপনি যোগ করবেন। মানে আপনার নেট ক্যাশ ফ্লো গুলা সবগুলা বের করার পর আমরা এটা দেখাবো আপনাদেরকে ম্যাথটা এক্সেলে যোগ করার পর দেন ফাইনালি আপনি যে ব্যালেন্সটা পাবেন এই ব্যালেন্সটা অফকোর্স আপনার বিজনেসের যে ক্লোজিং ব্যালেন্সটা আছে, মানে যেটা এন্ড অফ দ্য পিরিয়ডে আপনি আপনার ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে খেয়াল করে দেখেন কারেন্ট অ্যাসেট ছিল না আমার এখানে নীল, তার মানে কি ওর যত টাকা অ্যাসেট ছিল তার থেকে মানে যত টাকা ক্যাশ ছিল, উই নো আ কনসেপ্ট অফ ব্যাংক ওভারড্রাফট, তার মানে ও এর থেকে বেশি টাকা উইথড্র করে ফেলছে। খেয়াল করে দেখেন, তার মানে বছর শেষে আপনি গিয়ে দেখবেন ওর ক্যাশ ফ্লোটা নেগেটিভ হবে 2,000। তো এই জিনিসটা আমরা রিকনসিলেশন করে দেখব যে এই রিকনসিলেশনটা আমাদের ঠিক থাকে কিনা। দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ। আমি আবারও বলছি, এখানে আমরা এই যে ফরম্যাটটা দেখলাম, নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ দ্য পার্ট 1। আমরা দেখবো এখানে নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পার্ট 2, নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে আমার যে নেট ক্যাশটা থাকবে, মানে ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো অ্যাডজাস্ট করার পর দেন ফাইনালি আমরা এই তিনটা ক্যাশ ফ্লোর যে নেট ব্যালেন্সটা থাকবে মানে কিউমুলেটিভ ব্যালেন্সটা, সেটার সাথে আমরা আমাদের বছরের শুরুতে মানে গত বছরের যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা আছে ব্যালেন্স শিটে সেটা আমরা যোগ করব। করার পর এক্স্যাক্টলি এটা আমার এই বছরের ক্যাশের যে ক্লোজিং ব্যালেন্স এন্ড অফ দ্য পিরিয়ডের যে ব্যালেন্স সেটার সাথে আমার হুবহু এক্স্যাক্টলি ম্যাচ হইতে হবে এবং ম্যাচ হবে। ম্যাচ হওয়া মানেই হচ্ছে এটা আমার রিকনসিলেশনটা ঠিক আছে, ম্যাথটা মিলেছে, আদারওয়াইজ এটা মিলে নাই। বাট ডোন্ট ওয়ারি যে এটা মিললেই যে আপনি ফুল মার্ক পাবেন, না মিললে ফুল মার্ক পাবেন না, ব্যাপারটা তা না। বাট রিয়েল লাইফে এটা আপনাকে মিলাইতেই হবে, দ্যাট ইজ দ্য মেন অবজেক্টিভ। নাও লেটস স্টার্ট উইথ ওয়ান বাই ওয়ান। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটা কিভাবে প্রিপেয়ার করবো দেখেন এখানে খুব সুন্দর করে ফরম্যাটটা দেওয়া আছে। অপারেটিং অ্যাক্টিভিটিসে অলওয়েজ আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমার কোম্পানির ডে টু ডে অপারেশন রান করার জন্য যে ক্যাশ ফ্লো গুলা হয় মানে ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো গুলা হয় সেটাই আমার জন্য অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লো। বাট এটা আমাকে মনে রাখতে হবে যে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্যাশ ফ্লোটা আমি শুরু করব কি দিয়ে, কারণ আমি তো আর জানি না যে আমার ক্যাশ কত টাকার মধ্যে আমার ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। সো অলওয়েজ রিমেম্বার আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে ওয়ার্কিংটা এইটার টেমপ্লেটটা শুরু হবে প্রফিট বিফোর ট্যাক্স। সো আমরা জানি আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমাদের ফরম্যাটটা যদি একটু দেখে আসি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের ফরম্যাট এই যে ইউ সি দ্য ফরম্যাট, রেভিনিউ কস্ট অফ সেলস এখান থেকে বাদ দিলে আমরা পাই হচ্ছে গ্রস প্রফিট, এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে পাই আমরা প্রফিট বিফোর ট্যাক্স। এন্ড দেন এই প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্সটা বাদ দিই, ট্যাক্স বাদ দেওয়ার পর যে প্রফিটটা থাকে সেটাই আমার আলটিমেট প্রফিট ফর দ্য ইয়ার, যেটা আমরা আমাদের রিটেন আর্নিংস এর সাথে অ্যাড করে থাকি। এটা ছাড়াও এখানে একটা রিভ্যালুয়েশন সারপ্লাস আছে, দেখেন রিভ্যালুয়েশন আপওয়ার্ড হয়েছে 2000, এটা আমরা আমাদের ওই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এর ওয়ার্কিং থেকে হোপফুলি দেখতে পারবো। সো দ্যাট ইজ দ্য ওয়ে দ্যাট উই ক্যান ডু দ্য ক্যাশ ফ্লো। আমরা এখান থেকে আমি আবারও বলছি এখান থেকে আমরা এই প্রফিট বিফোর ট্যাক্সটা দিয়ে শুরু করব। প্রফিট বিফোর ট্যাক্স, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স আমার কত $31,000। তার মানে 31,000 এর উপরে আমার 1000 কমন নেওয়া আছে, তার মানে এটা 31 মিলিয়ন। সো মিলিয়নকে আমরা যদি 1000 কমন নেই সো ইট ইজ 31,000। সো এখানে আমার একটা ছোট মানে যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি, দিস ইজ প্রফিট বিফোর ট্যাক্স, ইজ ইট আওয়ার ক্যাশ প্রফিট, মানে এটা কি আমার এক্স্যাক্টলি এত টাকার ক্যাশই প্রফিট হয়েছে, মানে এত টাকার ক্যাশই কি আমার কাছে আছে প্রফিট বিফোর ট্যাক্স, মানে কি যে এই এক্সাক্ট অ্যামাউন্টটাই আমার ক্যাশ ব্যালেন্স আছে।
প্লিজ স্পিক আপ। ওকে, আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি কি কোনো ফিডব্যাক দিতে পারেন আমার জন্য খুব ভালো হয়। বাট আমি একটু বলে দেই যে এখানে এই যে আমরা প্রফিটটা দেখাচ্ছি এটা কিন্তু আমার এক্স্যাক্টলি ক্যাশ প্রফিট না। এটার মধ্যে আমার দুইটা আইটেম আছে, একটা হচ্ছে আমার এই নন ক্যাশ ইনকাম আছে, নন ক্যাশ এক্সপেন্স আছে। নন ক্যাশ ইনকাম কি, মানে যেটা অ্যাকচুয়ালি আমার জন্য এখনো পর্যন্ত কোনো টাকা আমি পাইনি, মানে যেটা আমার জন্য অ্যাকচুয়ালি নন ক্যাশ। আর নন ক্যাশ এক্সপেন্স কি, যেমন ডেপ্রিসিয়েশন, ইরিকভারেবল ডেপ্ট, অ্যামorটাইজেশন, প্রভিশন, এগুলা কিন্তু কোনোটাই আমার ক্যাশ আইটেম না। তাহলে ইন্টারেস্ট পেয়েবল, এগুলা কিন্তু সবগুলোই আমার নন ক্যাশ এক্সপেন্স। তার মানে আমরা প্রফিট বিফোর ট্যাক্স যেটা এখানে দেখাচ্ছি এটার মধ্যে অনেক নন ক্যাশ কম্পোনেন্ট আছে, যেটা আমরা অলরেডি এই প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেশনের সময় কনসিডারেশনে নিয়েছিলাম। বিকজ আমরা প্রফিটটা তো ক্যালকুলেট করি বেসড অন এক্সপেন্স, অ্যাকচুয়াল কনসেপ্ট, বাট আমরা তো এখন ক্যাশ করতেছি ক্যাশ বেসিসে। তো সেই ক্ষেত্রে এটা আমাকে একটা ছোট্ট ওয়ার্কিং করে নিতে হবে, ছোট রিকনসিলেশন করে নিতে হবে যে এখানে যত ধরনের নন ক্যাশ আইটেম গুলো আছে, যেমন নন ক্যাশ এক্সপেন্স, আপনি খেয়াল করে দেখেন আমরা নন ক্যাশ এক্সপেন্সের মধ্যে একটা এক্সপেন্স আমরা এখানে একটু কনসিডারেশনে নিই যে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা আমরা কি করেছি, প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময় ডেপ্রিসিয়েশন কিন্তু আমরা এক্সপেন্সটা বাদ দিয়েছি। তার মানে এই যে 31,000 এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্যাশ প্রফিট আরো বেশি। তার মানে 31,000 এর সাথে আমরা ডেপ্রিসিয়েশন যেহেতু অলরেডি বাদ দিয়ে তারপরে 31,000 পেয়েছি, নাও এটা আমাকে এক্সক্লুড করতে হলে, এলিমিনেট করতে হলে আমাকে এটা রিভার্স করতে হবে। রিভার্স করা মানে হচ্ছে আমি যে কম্পোনেন্ট গুলা বাদ দিয়ে আসছি সেগুলাকে এখন আমাকে অ্যাড ব্যাক করতে হবে। তার মানে নন ক্যাশ আইটেম হিসেবে যে নন ক্যাশ এক্সপেন্স গুলাকে আমরা বাদ দিয়ে আসছিলাম সেগুলাকে এখন আমরা অ্যাড ব্যাক করবো, আর নন ক্যাশ ইনকাম গুলা যেগুলো আমরা যোগ করে আসছিলাম সেগুলো এখন আমরা মাইনাস করবো। দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ার্কিং দ্যাট উই নিড টু ডু। এবং এটাই আপনি দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে যে যেগুলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এই নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলো আমাকে আগে ফার্স্টে অ্যাডজাস্ট করে নিতে হবে, এন্ড দেন অ্যাডজাস্ট করতে হবে হচ্ছে আমার নন অপারেটিং অ্যাক্টিভিটিস। এই যে আমি প্রফিট বিফোর ট্যাক্স এখানে দেখাচ্ছি, এখানে আমার অনেক নন অপারেটিং ইনকাম থাকতে পারে যেটা আমি রেভিনিউর পরে হয়তো অ্যাডজাস্ট করেছি। যেমন আমি আমার অ্যাসেট সেল করে যদি কোনো গেইন হয়, ডিসপোজাল গেইন অর লস, সেটা কিন্তু আমার জন্য কোনোভাবেই অপারেটিং আইটেম না, বিকজ এটা আমার অপারেশনস এর পার্ট না, এটা আমার ইনভেস্টমেন্টের পার্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের এরকম কোনো নন অপারেটিং, এখানে ছোট্ট একটা ভুল আছে, এটা আসলে নন ক্যাশ হবে না, এটা নন অপারেটিং হবে। তাহলে নন অপারেটিং যদি কোনো ইনকাম থাকে সেটা আমরা এখানে বাদ, মানে আমরা অ্যাড করে আসছি, এখন আমরা এটাকে বাদ দিব। নন অপারেটিং যদি কোনো এক্সপেন্স থাকে, যেমন আমার কোনো অ্যাসেট সেল করে যদি আমার লস হয়ে থাকে সেটাকে আমরা বাদ দিয়ে আসি, সেখানে সেটা আমরা এখন অ্যাড ব্যাক করবো। মানে এক কথায় আমরা আমাদের প্রফিট বিফোর ট্যাক্সের সাথে দুই ধরনের অ্যাডজাস্টমেন্ট করব। মানে ফার্স্টে একটা হচ্ছে আমার নন ক্যাশ যত অ্যাক্টিভিটি আছে সেগুলার যে এক্সপেন্স গুলাকে আমরা আগে বাদ দিয়েছিলাম এখন আমরা অ্যাড ব্যাক করব। নন ক্যাশ ইনকাম গুলা আগে আমরা অ্যাড করেছিলাম এখন আমরা বাদ দিব। নন অপারেটিং অ্যাক্টিভিটিস যেগুলো আমরা নন অপারেটিং এক্সপেন্স ছিল সেগুলাকে আমরা আগে ডিডাক্ট করেছি এখন আমরা অ্যাড ব্যাক করব। আর যেগুলো আমার আগে অ্যাড করা হয়েছিল ইনকাম হিসেবে সেগুলাকে আমরা এখন বাদ দিব, মানে লেস করব। এক কথায় আমরা এগুলোকে এক্সক্লুড করব। এই অ্যাডজাস্টমেন্ট করার পর দেন আমাদের আরো দুইটা কাজ বাকি থাকে। একটা হচ্ছে আমার বিজনেসের অপারেটিং অ্যাক্টিভিটিস অপারেট করতে ডে টু ডে যেই টাকাটা লাগে এটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটালের যে আইটেম গুলো আছে সেইটার অ্যাডজাস্টমেন্টটা এখানে দিব। সো আমি যদি বেসিক ভাবে বলি ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে আমার কোম্পানির ডে টু ডে অপারেশন রান করার জন্য যে ক্যাপিটালটা লাগে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইট ইজ অল অ্যাবাউট কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট আমার কি আছে, কারেন্ট অ্যাসেট হচ্ছে আমার রিসিভেবল আছে, ইনভেন্টরি আছে। কারেন্ট লাইবিলিটি কি আছে, পেয়েবল আছে। তাহলে এই যে রিসিভেবল, ইনভেন্টরি, পেয়েবল, এই জিনিসগুলাকেই আমরা এই ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হিসাবে অ্যাডজাস্ট করব। তাহলে আমরা ফার্স্টেই চলে আসি রিসিভেবল দিয়ে। আমি একটা সিম্পল ভাবে যদি এখানে দেখি যে রিসিভেবল এর ব্যাপারটাতে আমরা কিভাবে
কনসিডারেশনে আনি অর কিভাবে কনসিডারেশনে আনে। বাট বিফোর স্টার্টিং দ্য অ্যাকচুয়াল ক্যালকুলেশন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে মনে রাখতে বলবো এই জিনিসটা। সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, মানে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে গত বছরের কম্পারিজনে, তার মানে এখানে আমরা কম্পেয়ারটা করব, মানে আমাদের এখানে ক্যালকুলেশনটা ডিফারেন্সটা হবে গত বছর আমার কারেন্ট অ্যাসেট কত ছিল, মানে গত বছর আমার রিসিভেবল কত ছিল, ইনভেন্টরি কত ছিল, ক্লোজিং ইনভেন্টরি, এই বছরে আমার রিসিভেবল কত, ক্লোজিং ইনভেন্টরি কত। এখানে যদি কারেন্ট অ্যাসেট বাড়ে, ইনক্রিজ করে, তাহলে এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো, মানে এটা আমার মাইনাস করতে হবে, কেননা আমি আমার ওই টাকাটা অলরেডি খরচ করে ফেলছি, অর মার্কেটে পড়ে আছে, আমি টাকাটা কালেক্ট করতে পারি নাই। তাহলে আমার কারেন্ট অ্যাসেটের, ইটস এ বেসিক মানে থিওরি, এটা মনে রাখার জন্য প্রিন্সিপাল, কারেন্ট অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে আমার ক্যাশ ফ্লোটা হবে নেগেটিভ, মানে ক্যাশ ফ্লোটা কমে যাবে, আমরা মাইনাস করব। আর যদি কারেন্ট অ্যাসেটটা ডিক্রিজ করে, যেমন রিসিভেবল যদি কমে যায়, ইনভেন্টরি যদি কমে যায়, তাহলে এটা আমার জন্য পজিটিভ ক্যাশ ফ্লো, এটা আমরা অ্যাড করব। কেন, লজিকটা খেয়াল করে দেখেন, আমার রিসিভেবল যদি গত বছরের তুলনায় কমে যায়, যে গত বছর ছিল 10,000, এবছর হয়ে গেছে 8,000, তার মানে $2,000 আমি অলরেডি টাকাটা কালেক্ট করে ফেলছি ফ্রম মাই কাস্টমার। তো এইটা হচ্ছে মেইন প্রিন্সিপাল অফ কারেন্ট অ্যাসেট। তার মানে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, আমরা দেখি কোশ্চেনে, দেখেন আমরা কোশ্চেনটা একটু দেখে ফেলি পাশাপাশি, তাহলে হয়তো বা আমাদের রিলেট করাটা ইজি হবে, আরো কুইকলি আমরা রিলেট করতে পারবো। দেখেন, ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবল। ইনভেন্টরি গত বছর ছিল 30,000, এবছর হয়েছে 36,000, তার মানে ইনভেন্টরি বাড়ছে। যেহেতু ইনভেন্টরি বাড়ছে, তাহলে এটা আমাকে মাইনাস করতে হবে, কেননা আমার টাকাটা অলরেডি আউট হয়ে গেছে, আউটফ্লো হয়েছে, সো দ্যাট ইজ আ নেগেটিভ ক্যাশ ফ্লো। একইভাবে ট্রেড রিসিভেবল, এটাও আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো এখানে দেখাচ্ছে। কেন, বিকজ আমার গত বছর ছিল 35,000, এবছর এটা হয়ে গেছে 40,000। যদি এটা আমার এই বছর কমে যাইতো, তাহলে এটা আমার জন্য হয়তো ক্যাশ ইনফ্লো, মানে এটা আমার জন্য পজিটিভ ক্যাশ ফ্লো ছিল, মানে এটা আমরা অ্যাড করতে পারতাম। নাও এই সেম প্রিন্সিপালটা, মানে সেম পলিসিটা যদি আমরা কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করি, মানে সেটা কিভাবে অ্যাপ্লাই হবে, যদি কারেন্ট লায়াবিলিটি আমার বাড়ে, ইটস এ ভাইস ভার্সা ইফেক্ট। মানে কারেন্ট লায়াবিলিটি বাড়া মানে কি, পেয়েবল যদি গত বছরের থেকে বেড়ে যায়, তার মানে আমি আমার পেয়েবলকে টাকাটা দিচ্ছি না, মানে আমি আমার পেয়েবলকে হোল্ড করাচ্ছি, ঘুরাচ্ছি, হোয়াট এভার। তার মানে পেয়েবলকে আমি যত পরে টাকা দিতে পারবো, এটা অফকোর্স আমার জন্য ভালো না, পেয়েবলের সাথে সম্পর্ক খারাপ হয়, বাট যত ম্যাক্সিমাম আমি ইউজ করতে পারবো পেয়েবল পিরিয়ডটা, তত আমার জন্য পজিটিভ ক্যাশ ফ্লো, ইন টার্মস অফ ক্যাশ ফ্লো এটা আমার জন্য ভালো, আমার পেয়েবলকে টাকাটা দেওয়া লাগছে না। তার মানে কারেন্ট লায়াবিলিটি যদি বাড়ে, খেয়াল করে দেখেন, যদি কারেন্ট লায়াবিলিটি আমার বাড়ে, তাহলে এটা আমার জন্য পজিটিভ ক্যাশ ফ্লো, বিকজ আমার ক্যাশটা আমার হাতে রয়ে গেছে, এটা আউটফ্লো হচ্ছে না। সো ইউ সি, এখানে আমার গত বছর ট্রেড পেয়েবল ছিল 30,000, এবছর এটা হয়ে গেছে 36,500, তার মানে এটা আমার জন্য অ্যাকচুয়ালি পজিটিভ ক্যাশ ফ্লো। সো এটা আমরা অ্যাড করব, প্লাস করব। সো দ্যাটস দ্য সিম্পল থিং হাউ উই ডু দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট। মানে ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে আমরা আবারও যদি ইন প্রিন্সিপাল বলি, যদি কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে, তাহলে এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো, এবং কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করে, তাহলে এটা আমার জন্য পজিটিভ ক্যাশ ফ্লো। আর যদি কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ করে, তাহলে এটা আমার জন্য পজিটিভ ক্যাশ ফ্লো, তার মানে এটা আমরা অ্যাড করব। আর যদি কারেন্ট লাইবিলিটি আমার ডিক্রিজ করে, এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো, এটা আমরা মাইনাস করব। এই পুরো জিনিসটা করার পর ফাইনালি আমরা আমাদের এই তিনটা জিনিস এখান থেকে ডিডাক্ট করব। একটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, একটা হচ্ছে ডিভিডেন্ড পেমেন্ট, আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স পেমেন্ট। এই তিনটা অনেক সময় কোশ্চেনে সরাসরি আমার এক্সাম দেওয়া থাকবে না, আমাকে ওয়ার্কিং করার মাধ্যমে এটা বের করে নিতে হবে। So আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ওয়ার্কিংটা করতে হয়। ইটস এ বেসিক সিম্পল একটা থিওরিটিক্যাল জিনিস, মানে আপনার বেসিক কমন সেন্স অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। বাট এই জায়গাটাতে আমি একটু যদি বলে রাখি, আমরা হয়তো বা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে ইন্টারেস্ট পেইড এবং ডিভিডেন্ড পেইড, এইটা আপনি এখন দেখাতে পারছেন, বাট আমাদের নতুন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসছে আইএফআরএস 18, যেটা আপনাদের জন্য 2027 থেকে অ্যাপ্লিকেবল হবে, এবং সেইখানে আপনি এই ইন্টারেস্ট পেমেন্টটা, ডিভিডেন্ড পেমেন্টটা আপনি আর এই অপারেটিং এর আন্ডারে দেখাতে পারবেন না, এটা আপনাকে ফাইন্যান্সিং এর আন্ডারে নিয়ে যেতে হবে। তার মানে এখন আপনি এইটাকে চাইলে অপারেটিং এও দেখাতে পারেন, ফাইন্যান্সিং ও দেখাতে পারেন, দ্যাটস নট নট আ প্রবলেম ফর মাইন্ড, বাট
ফ্রম 2027, মানে যখন আপনার প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন তখন এটা অবশ্যই আপনাকে অপারেটিং এর আন্ডারে দেখানো যাবে না, এটা আপনাকে ফাইন্যান্সিং এর আন্ডারে দেখাতে হবে। নাও আমরা একটা একটা করে একটু দেখি যে আমার ইন্টারেস্ট পেমেন্ট কত টাকা হয়েছে, এটা যদি কোয়েশ্চেনে বলে না দেয় সেটা আমরা কিভাবে বের করব। সিম্পল জিনিস, ইন্টারেস্ট পেমেন্ট এইটার আমার ওপেনিং লায়াবিলিটি কত টাকা আছে যেটা আমরা ব্যালেন্স শিট থেকে দেখব যদি থাকে, এবং এই বছরে কত টাকা আমি নতুন করে ইন্টারেস্ট পেমেন্ট প্রভিশন রাখছি, মানে কত টাকা আমি অ্যাক্রু করছি, এই দুটো আমি যোগ করব। সে আমি একটা এক্সেলে যদি দেখি, ধরেন আমি এখানে বললাম যে ইন্টারেস্ট, আমার যদি ইন্টারেস্ট পেয়েবলের কথাটা আসে, যে আমরা এখানে একটু দেখি সে ইন্টারেস্ট পেয়েবল, আমরা পেয়েবল, সো আমার ইন্টারেস্ট পেয়েবলের ওপেনিং ব্যালেন্স আমি বললাম $10,000। এই বছর অ্যাট accrued interest or interest payable, যেটা আমার হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে চার্জ হবে, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেওয়া থাকবে, সে 2000। তাহলে বছর শেষে আমার ইন্টারেস্ট পেয়েবল কত টাকা থাকার কথা ছিল? $12,000। এইটা আমি পাবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, এন্ড এটাও আমি পাবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। এখন আমি দেখব যে আমার ক্লোজিং ইন্টারেস্ট পেয়েবল কত টাকা আছে। যদি আমি ক্লোজিং ইন্টারেস্ট পেয়েবল দেখি 8,000 টাকা, হোয়াট ডাজ অ্যাকচুয়ালি হ্যাপেন? আমার ইন্টারেস্ট পেয়েবল থাকার কথা ছিল 12,000, বাট অ্যাকচুয়ালি আমার আছে কত টাকা? 8,000। তার মানে আমি কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করে দিয়েছি? ইন্টারেস্ট পেইড, সো এটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ক্যালকুলেট। মানে এটা অ্যাকচুয়ালি নতুন করে কোনো জিনিস না যে এখানে আপনাকে অনেক কমপ্লিকেটেড ভাবে ক্যালকুলেট করতে হবে, খুব সিম্পল ভাবে আপনি ক্যালকুলেশনটা করবেন, এবং খুবই সিম্পল, মানে প্রিন্সিপালটা আপনি মনে রাখবেন যে ইন্টারেস্ট, যেমন যদি কোয়েশ্চেনে সে আমি আরেকটা সিনারিও চিন্তা করি এখানে, ধরেন আমার ওপেনিং ব্যালেন্স দেওয়া নেই, জাস্ট আমাদের যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনের সিনারিও অনুযায়ী যদি আমরা যাই, ওকে, আমার ইন্টারেস্ট পেয়েবলের কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়া নাই, দেখেন কারেন্ট লাইবিলিটিতে ইন্টারেস্ট পেয়েবল বলতে কোনো জিনিস নাই, এবং আমার এখানে এই বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েবল হয়েছে, মানে ইন্টারেস্ট 750। তো আমি এখানে অ্যাড করলাম 750 সে, ওকে, এবং ক্লোজিং ব্যালেন্সও নাই আমার, মানে ক্লোজিং কত টাকা আমার ইন্টারেস্ট এখানে ব্যালেন্স আছে সেটাও নাই। সো আমি ধরেন তাহলে আমার ক্লোজিং ব্যালেন্সও জিরো আছে। তার মানে কি, আমার ইন্টারেস্ট পেয়েবল থাকার কথা ছিল 750, তার মানে ইন্টারেস্ট পেয়েবল আর নাই, তার মানে পুরোটাই আমি পেমেন্ট করে দিয়েছি। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ক্যালকুলেট। তার মানে এই যে বেসিক কথাটা, এই বেসিক কথাটাই আপনি আপনার ওয়ার্কিং এ আলাদা করে আপনি দেখাবেন। ঠিক একই রকম ভাবে এই জিনিসটা আপনি টি অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারেন, বা টি অ্যাকাউন্টটা আপনাদের জন্য বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, সেটা যদি কেউ বুঝেন সেটা আপনি করতে পারেন। যেমন ইন্টারেস্ট পেয়েবলের ওপেনিং ব্যালেন্স আপনি দেখাবেন লাইবিলিটি সাইডে, অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স দেখাবেন আপনি ডেবিট সাইডে, মানে ক্রেডিট সাইডে দেখাবেন ওপেনিং ব্যালেন্স, ডেবিট সাইডে দেখাবেন আপনি ক্লোজিং ব্যালেন্স, এন্ড এই বছরে যত টাকা ইন্টারেস্ট চার্জ হয়েছে সেটা আপনার লাইবিলিটিকে বাড়াবে, মানে ক্রেডিট সাইড আপনি দেখাবেন, এন্ড দেন যে ডিফারেন্সটা হবে সেটাই আমরা পেমেন্টটা করেছি আর পেমেন্ট পেমেন্ট হয়েছে ওভার দ্য ইয়ার, সেটাই আপনি দেখাবেন। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ক্যালকুলেট, নো প্রবলেম। আমি এক্সেলটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে আপনি আপনার ওই ফায়ার ওয়ার্কের যে কোয়েশ্চেনটা সেটা আপনি দেখতে পারবেন। একই রকম ভাবে যদি আমি ইনকাম ট্যাক্স পেয়েবলটা দেখি, মানে আমার ট্যাক্স কত টাকা পেমেন্ট হয়েছে, দেখেন ট্যাক্সের এখানেও কিন্তু ব্যাপারটা সেমই থাকতেছে, যে আমার ট্যাক্সের কত টাকা ওপেনিং ব্যালেন্স ছিল। ধরেন আমি ওপেনিং ব্যালেন্স বললাম 10,000 ছিল। এই যে আপনি একই সাথে টি অ্যাকাউন্টও দেখতে পারেন, আবার আপনি একই সাথে প্লাস ফাইন্যান্সের মাধ্যমেও এটা করতে পারেন, কোনো সমস্যা না। এই বছরে কত টাকা আপনি ট্যাক্স চার্জ করেছেন সেটা আপনি কোত্থেকে পাবেন? সেটা আপনি পাবেন স্টেটমেন্ট অফ প্রফিট আর লস থেকে। তাহলে আপনার কত টাকা ট্যাক্স থাকার কথা ছিল? 16,000, বাট ক্লোজিং ব্যালেন্স আছে কত? 6,500। তার মানে বাকি টাকাটা আপনি ইনকাম ট্যাক্স হিসেবে পেমেন্ট করে দিয়েছেন। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ক্যালকুলেট, মানে আপনার ওপেনিং ট্যাক্স লাইবিলিটি কত, এই বছরে কত টাকা ট্যাক্স নতুন করে আপনি প্রভিশন রাখছেন,
অ্যান্ড ফাইনাল ক্লোজিং ব্যালেন্স কত। এই যে ওপেনিং ব্যালেন্স, এটা হচ্ছে গত বছরের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ব্যালেন্স। এই যে ক্লোজিং ব্যালেন্স, এই বছরের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের লাইবিলিটির ব্যালেন্স। ওকে, একই রকম ভাবে যখন আমরা ডিভিডেন্ড কত টাকা পেমেন্ট করেছি সেটা ক্যালকুলেশন করব, তাহলে ডিভিডেন্ড পেমেন্টটা আমরা করি কোন অ্যাকাউন্ট থেকে? আমরা জানি সবাই ডিভিডেন্ড পেমেন্ট হয় রিটেন আর্নিংস থেকে। তাহলে আমরা রিটেন আর্নিংস অ্যাকাউন্টে চলে যাব। রিটেন আর্নিংস আমরা দেখবো যে আমার ওপেনিং রিটেন আর্নিংস কত। ধরেন আমি বললাম ওপেনিং রিটেন আর্নিংস হচ্ছে 85,000, এবং এটার সাথে আমি অ্যাড করবো কি, যে আমার টোটাল প্রফিট কত, প্রফিট আফটার ট্যাক্স। ধরেন আমি বললাম প্রফিট আফটার ট্যাক্স 25,000, তাহলে আমার টোটাল রিটেন আর্নিংস থাকার কথা ছিল কত? 1,10,000। বাট রিটেন আর্নিংস ক্লোজিং ব্যালেন্স আছে কত, যেটা আমি কোশ্চেন থেকে দেখবো। ক্লোজিং ব্যালেন্স মানে রিটেন আর্নিংস এর এই বছরের ক্লোজিং ব্যালেন্স। তাহলে আমি দেখলাম ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 96,000। হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস আমি বাকি টাকাটা ডিভিডেন্ড আকারে আমার শেয়ার হোল্ডারকে পেমেন্ট করে দিয়েছি। সো দ্যাটস সিম্পল, আপনি এইভাবে দেখাতে পারেন। তার মানে এই টাকাটা আপনি ডিভিডেন্ড আকারে পে করে দিচ্ছেন, যেটা আপনার জন্য ক্যাশ আউটফ্লো। সো এইভাবে আপনি আপনার ব্যালেন্সিং ফিগার গুলো ইউজ করে আপনার কত টাকা ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছেন, কত টাকা আপনি ডিভিডেন্ড পে করেছেন, কত টাকা আপনি আপনার ইন্টারেস্ট পে করেছেন, সেই ক্যালকুলেশন গুলো আপনি এখানে করবেন। এবং এই ক্যালকুলেশনের কনসেপ্টটাই আপনার বাকি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যালকুলেশনের সাথে কানেক্ট করতে পারবেন। যেমন আপনাকে যদি কোয়েশ্চেনে শেয়ার ইস্যু করে কত টাকা আপনি ক্যাশ পাইছেন সেটা যদি বলে না দেয়, তার মানে আপনি শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়ামের ওপেনিং ব্যালেন্স দেখবেন, ক্লোজিং ব্যালেন্স দেখবেন, এবং এটার যে ডিফারেন্সটা হবে সেটাই আপনার জন্য অ্যাকচুয়ালি আপনার শেয়ার ইস্যু করে আপনি এই টাকাটা পেয়েছেন। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রেও সেম প্রিন্সিপাল। কত টাকা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারচেস করেছেন সেটা যদি সরাসরি না বলা থাকে, তাহলে আপনাকে ক্যালকুলেশনটা করে ওয়ার্কিং এর মাধ্যমে এটা দেখাতে হবে। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ডু দ্য ক্যালকুলেশন। তো আমরা একটু কুইকলি যাওয়ার পর, মানে একটু যদি কুইকলি যাই, তাহলে আমরা ওই ম্যাথটা একটু দেখলেই হয়তো বা আমাদের জন্য ইজি হয়ে যাবে, আর আমরা রিলেট করতে পারবো যে আমরা কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি এখানে। যেমন একইভাবে আমরা যখন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এ চলে আসবো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আপনাদের এখানে মেইনলি কয়েকটা জিনিস কমন আসবে। এখানে অনেকগুলো জিনিস আছে, বা 3-4টা জিনিস এখানে থাকবে। একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আপনি পারচেস করে কত টাকা ক্যাশ আউটফ্লো হয়েছে, যেটা আপনাকে আলাদা করে ওয়ার্কিং এ দেখাতে হবে। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স, এটার সাথে আপনি যোগ করবেন পারচেস রিভ্যালুয়েশন। যদি পারচেস দেওয়া না থাকে সেটা আপনাকে আলটিমেটলি বের করতে হবে, দেখেন কোশ্চেন মার্ক দেওয়া আছে। সেখান থেকে আপনি বাদ দিবেন কি, মানে মাইনাস করবেন কি, ডিসপোজাল যদি কোনো অ্যাসেট ডিসপোজ করে থাকেন, ডেপ্রিসিয়েশন যদি কোনো অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চার্জ করা বাকি থাকে সেটা, এন্ড ক্লোজিং ব্যালেন্স কম্পেয়ার করবেন যে কত টাকার ক্লোজিং ব্যালেন্স থাকার কথা ছিল ব্যালেন্স শিটে। এই যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা যদি আমাদের ব্যালেন্স শিটে চলে যাই, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকচুয়ালি অ্যাসেট কিন্তু বাড়ছে। তার মানে কত টাকা বাড়ছে এক্স্যাক্টলি সেটা আমাকে এই ওয়ার্কিং এর মাধ্যমে করে দেখাতে হবে। একইভাবে আমি যদি কোনো একটা ইনভেস্টমেন্ট অ্যাকোয়ার করি, কোনো যদি শেয়ার পারচেস করি, সেটা আমাকে কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে সেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো হবে। প্লাস আমি আমার অ্যাসেট সেল করে, মানে আমি আমার অ্যাসেটটাকে ডিসপোজ করে কত টাকা আমি ক্যাশ পেয়েছি, সেটাও অনেক সময় আমাকে সরাসরি বলে দিতে পারে, অথবা অনেক সময় আমাকে হয়তো বা একটু ক্যালকুলেশন করে নিতে পারে। সো যেটাই হোক, আমি যদি আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সব ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল আমরা জানি দেওয়া থাকে, আমি আমার ব্যালেন্সিং ফিগারটা মানে যে অ্যামাউন্টটা লাগবে, যেমন আমি যদি জানি আমার অ্যাসেট কত টাকা পারচেস করা হয়েছে, আমার অ্যাকচুয়ালি কত টাকা রিভ্যালুয়েশন হয়েছে, ক্লোজিং ব্যালেন্স কত, সেখান থেকে আমি ইজিলি বের করতে পারবো যে আমার ডিসপোজাল কত। আমি ওয়ার্কিং গুলো দেখালে আপনি হয়তো বা একটু কানেক্ট করতে পারবেন। তার মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে মেইনলি এই দুটো জিনিস আপনাদের সব থেকে বেশি আসে। অ্যান্ড এর বাইরে যদি আমরা কোনো শেয়ার অ্যাকোয়ার করি, কোনো বাইরে ইনভেস্টমেন্ট করি, সেটা আপনাকে এক্সামে হয়তো বা কোশ্চেনে সরাসরি বলে দিবে। ফাইনালি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেখানে আপনার দুইটা ওয়ার্কিং অ্যাকচুয়ালি করতে হবে। একটা হচ্ছে নতুন করে শেয়ার ইস্যু করলে কত টাকা আমার জন্য ক্যাশ ইনফ্লো হচ্ছে সেটা, আরেকটা হচ্ছে আমি লোন নতুন করে নিয়েছি কিনা অর রিপে করেছি কিনা এটা। তো যখন আমি নতুন করে শেয়ার ইস্যু করব এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো, যখন আমি নতুন করে লোন ইস্যু করব সেটাও আমার জন্য ক্যাশ ইনফ্লো, বাট আমি যদি লোন রিপে করে দিই সেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো। সো ফার্স্টেরটা আমরা একটু দেখি, যেটা একদম মাস্ট আইটেম, এটা আপনার এক্সামে থাকবেই, যে নতুন করে শেয়ার ইস্যু করে আমি কত টাকা ক্যাশ পেয়েছি বিজনেসে। তাহলে কত টাকা আমি ক্যাশ পেয়েছি সেটা আমরা খুব সিম্পলি বের করতে পারবো, যে আমার শেয়ার ক্যাপিটাল, কারণ আমরা জানি যখনই আমরা কোনো কোম্পানি শেয়ার ইস্যু করি, অলওয়েজ রিমেম্বার দিস টার্ম, যে এটার জন্য আমার দুইটা অ্যাকাউন্ট অলওয়েজ এফেক্টেড হয়, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম। ওকে, সো শেয়ার ক্যাপিটাল, এটা আমরা জানি যে যখনই কোনো শেয়ার ইস্যু হয় তখন আমরা শেয়ার ক্যাপিটালটা এটা বেড়ে যায়। একইভাবে শেয়ার প্রিমিয়ামটাও আমার
বেড়ে যায়। সো শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম কতটুকু বাড়ছে সেইটা এখান থেকে আমাকে বের করতে হবে। সো সেটা বের করার জন্য আমার শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স, শেয়ার প্রিমিয়ামের ওপেনিং ব্যালেন্স, মানে এই দুইটার সাথে আমি কম্পেয়ার করব। দেখেন, শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স, শেয়ার প্রিমিয়ামের ওপেনিং ব্যালেন্স, এটার সাথে আমি কম্পেয়ার করব শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়ামের ক্লোজিং ব্যালেন্স কত। এটা আপনি কোত্থেকে পাবেন? এই যে আপনি ব্যালেন্স শিটে যাবেন, ব্যালেন্স শিটের ইকুইটির আন্ডারে এই যে শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে আমার শেয়ার ক্যাপিটাল, আর এটা হচ্ছে আমার শেয়ার প্রিমিয়াম। ইউ সি, শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম টোটাল 18,000 ছিল, এটা এখন হয়ে গেছে 28,000। তার মানে নতুন করে আপনি শেয়ার ইস্যু না করলে কিন্তু এটা বাড়ার কথা না। একইভাবে আপনি যখন লোন রিপেমেন্টটা দেখবেন, তখন আপনি লোন রিপেমেন্টটা একই রকম ভাবে আপনার ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স এই দুটোর যে ডিফারেন্সটা, সেটার মাধ্যমে আপনি লোন রিপেমেন্টটা ক্যালকুলেশন করতে পারবেন। দেখেন, নন কারেন্ট লায়াবিলিটিতে ব্যাংক লোন, গত বছর ব্যাংক লোন ছিল $17,000, বাট এবার কিন্তু এটা কমে গেছে হচ্ছে $7,000। তার মানে কি ব্যাংক লোন এটা আমার কমে গেছে, অনেক কমে গেছে। ওকে, So, এই জায়গাটায় হচ্ছে আমরা যেই মানে ওয়ার্কিং গুলা দেখলাম, এই প্রত্যেকটা ওয়ার্কিং ই আমরা আবার রিপিট করব। আমাদের যে ম্যাথটা আমরা এখন দেখব মানে ফায়ার ওয়ার্কের, সেখানে এই জন্য আমরা একটু জাস্ট কুইকলি আপনাদেরকে র্যাপ আপ করার ট্রাই করলাম, যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জন্য যতটুকু দরকার এই ফরম্যাটটা থেকে, সেটুকু আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাই। ওয়ার্কিংটা আমরা যেভাবে করব, দেখেন আমরা ওয়ার্কিংটা কিভাবে করব সেটা আমরা এখান থেকে একটু জাস্ট গো থ্রু করে নিই কুইকলি, and then we'll take the attendance and that's done for today ইনশাল্লাহ। সো ইউ সি, আমরা এরকম একটা কোয়েশ্চেন পাবো এক্সামে, এবং এই কোয়েশ্চেন থেকে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে সেটা আমরা এখানে একটু দেখে নিই, রিকোয়ারমেন্টটা খেয়াল করে দেখি। ইউজিং দ্য ইনফরমেশন অ্যাভেলেবল, কমপ্লিট স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর ফায়ার ওয়ার্ক ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2025 ইন অ্যাকর্ডেন্স উইথ IS 7। তার মানে আমার এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সেই ইনফরমেশনের উপর বেস করে আমাকে ফায়ার ওয়ার্ক কোম্পানির জন্য একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। আমরা এট এ গ্লান্স আমাদের ইনফরমেশন কি কি আছে সেটা একটু দেখে ফেলি। The following financial statement and supporting information relate to Firework Company, a limited liability entity. Statement of profit or loss. Statement of profit or loss দেওয়া আছে, revenue, cost of sales, gross profit, and finally আমার total profit after tax এবং revaluation reserve। এটা 2025 এর জন্য দেওয়া আছে। and statement of financial position, you see, এটা এই বছরের জন্য দেওয়া আছে, গত বছরের জন্য দেওয়া আছে। and after that এখানে দুইটা নোট দেওয়া আছে। কি নোট দেওয়া আছে দেখেন কি বলছে, the following information is relevant to the financial statement of Firework Company. Number one, note number one, during the year ended 30 June 2025, Firework Company disposed of several items of plant and equipment for sale proceed of $8 million, মানে 8,000 সে অ্যাকচুয়ালি সেল করে এই 8,000 ক্যাশ পাইছে। তার মানে এটা আমার জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সো দ্যাট ইজ দ্য থিঙ্কিং দ্যাট আই নিড টু ডু। যেহেতু আমাকে সরাসরি বলে দিছে যে কত টাকায় আমি অ্যাসেটটা সেল করছি, 8 মিলিয়নে, তার মানে এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো, যেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর আন্ডারে ক্যাশ ইনফ্লো আকারে চলে আসবে। এবং এখান থেকে আপনার একটা লস হয়েছে $2 মিলিয়ন। খেয়াল করেন, আমি যদি সিম্পল ভাবে আপনাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করি, দ্য লস অন ডিসপোজাল অফ $2 মিলিয়ন, একটু জাস্ট আপনার ব্রেনটাকে ইউজ করেন। একটা অ্যাসেট যেটা আমি সেল করছি $8 মিলিয়ন, ওকে, $8 মিলিয়ন, বাট এখান থেকে লস হয়েছে হচ্ছে আমাকে, মানে লস হয়েছে হচ্ছে অ্যাকচুয়ালি $2 মিলিয়ন। তাহলে আমার এই অ্যাসেটটার ক্যারিং ভ্যালু কত ছিল? মানে এই অ্যাসেটটা কত টাকায় ক্যারিং ভ্যালু ছিল যেটা সেল করে আমার লস হয়েছে? বেসিক ক্যালকুলেশন, বেসিক ম্যাথ। মানে একটা অ্যাসেট যেটা থেকে আমরা ডিসপোজাল প্রসিড পেলাম 8 মিলিয়ন, তার মানে আমরা কি জানি, আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারে এটা শিখেছি অলরেডি। সেটা হচ্ছে আমি আমার অ্যাসেটের যত টাকা ক্যারিং ভ্যালু তার থেকে যদি আমি কম টাকায় সেল করি, তাহলে এটা আমার জন্য লস ক্যারি করে, অর লস বিয়ার করতে হয়, অর লস মেক করে। তার মানে আমি আমার একটা অ্যাসেট যেইটা $8 মিলিয়ন সেল করছি এবং লস করছি 2 মিলিয়ন, তার মানে অ্যাসেটের ক্যারিং ভ্যালু অফকোর্স বেশি ছিল।
কতটুকু বেশি ছিল? এই $2 মিলিয়ন বেশি ছিল। তার মানে আমি যে অ্যাসেটটা সেল করছি এটার ক্যারিং ভ্যালু ছিল 10 মিলিয়ন। 10 মিলিয়ন থেকে 8 মিলিয়ন বাদ দিয়েই আমি পেয়েছি 2 মিলিয়ন। তার মানে লস হচ্ছে আমার জন্য $2 মিলিয়ন এবং ক্যারিং ভ্যালু হচ্ছে এই $10 মিলিয়ন। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন যেটা আপনাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত টাকায় আমি পারচেস করেছি সেটার জন্য দরকার হবে। সো রিমেম্বার দিস যে 10 মিলিয়ন হচ্ছে আমার ক্যারিং ভ্যালু এবং ডেপ্রিসিয়েশনও সরাসরি দেওয়া আছে যেটা আমরা অ্যাড ব্যাক করবো। ওই যে প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা যেহেতু মাইনাস করেছি সেটা আমরা এখন অ্যাড ব্যাক করবো এবং প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত টাকা আমি পারচেস করেছি সেটা ক্যালকুলেশনের সময় আমার লাগবে। 2 নম্বর নোট কি বলছে? Firework company estimated the income tax liability arising on profit for the year ended 30 June 2025 6.5 million মানে 6,500 যেটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসও দেওয়া আছে। সো এটা আলটিমেটলি এই যে না না সরি সরি এখানে একটা ছোট্ট জিনিস এখানে একটু মিসম্যাচ আছে। সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা 6,500ই হবে। সো আমরা ওই ক্যালকুলেশনটা ধরেই আগাবো, মানে এক্সেলে আমরা যখন ক্যালকুলেশনটা করবো 6,500 ধরেই আমরা আগাবো। সো নাও লেটস স্টার্ট দেন। আমরা আমাদের অ্যাকচুয়ালি অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করব এবং আমরা জানি অপারেটিং অ্যাক্টিভিটিস শুরু হবে কি দিয়ে? অপারেটিং অ্যাক্টিভিটিস শুরু হবে হচ্ছে আমার প্রফিট বিফোর ট্যাক্স দিয়ে। সো আমি যখন আমার প্রফিট বিফোর ট্যাক্সটা থেকে শুরু করব, খেয়াল করেন। সো আমার প্রফিট বিফোর ট্যাক্স কত টাকা আছে? 31,000। এটা আমি কোত্থেকে পেলাম? এটা আমি পেলাম স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে। এই যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, এটাও যদি আমি বসাইতে পারি তাও 0.5 মার্ক আমি পাবো। সো 31,000। এই 31,000 এর মধ্যে এই যে ইন্টারেস্ট পেয়েবল এটা তো আমার নন ক্যাশ আইটেম, মানে এটা তো আমি পেমেন্ট করিনি এখনো। সো আমি পেমেন্টটা আবার পরে দেখাবো। তাহলে ফার্স্টে আমি অ্যাড ব্যাক করবো এই ইন্টারেস্ট পেয়েবলটা, যেহেতু এটা আমরা মাইনাস করে দিয়েছি। সো এটা যেহেতু আমরা মাইনাস ছিল, এখন আমরা ফার্স্টে ইন্টারেস্ট পেয়েবলটা অ্যাড ব্যাক করবো। করলাম 750। দেন আমার এখানে এই যে আমি প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেশন করেছি এখানে আমার অলরেডি দুইটা জিনিস কনসিডারেশনে আসছে। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, যেটা আমরা অলরেডি মাইনাস করেছি প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেট করার সময়, সেটা আমাকে অ্যাড ব্যাক করতে হবে। আরেকটা হচ্ছে এই যে ও যে অ্যাসেটটা সেল করে লস করলো 2 মিলিয়ন, এটা তো আমরা অলরেডি এখান থেকে এক্সপেন্স হিসেবে বাদ দিয়েছি, বাট সেটা তো আমার এই অপারেটিং আইটেম না, মানে সেটা আমার ইনভেস্টিং এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে আমাকে এই দুইটা জিনিস মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন 15,000, যেহেতু আমার 1000 কমন নিয়ে আমরা করছি সো আমাকে শুধু এইটুকু বসাইতে হবে। এটুকু বসাইতে হবে, 1000টা আমার কমন থাকবে। এখানেও সেম 8 মিলিয়ন আসবে, মানে 8,000 আসবে। তার মানে আমার এই ডেপ্রিসিয়েশন এবং এই লস অন ডিসপোজাল এই দুইটা আমরা ফার্স্টে অ্যাড ব্যাক করে নিই। খেয়াল করে দেখেন, এই যে দেখেন লস অন ডিসপোজাল 2 মিলিয়ন নোট 1 থেকে আসছে, ডেপ্রিসিয়েশন 15,000 নোট 1 থেকে আসছে। এই অ্যাড ব্যাক করার পরের কাজটাই হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট, যেটা আমরা অলরেডি আপনাদেরকে একটা রিয়েল কোয়েশ্চেনের মাধ্যমে দেখাচ্ছিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টের জন্য আমরা কোথায় চলে যাব? ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্টটা ক্যালকুলেশনের জন্য আমরা চলে যাব স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি সেকশন। সো আমরা কারেন্ট অ্যাসেটটা আগে শেষ করি। ইনভেন্টরি, এখানে দেখা যাচ্ছে ইনভেন্টরি বাড়ছে এবং আমরা বলেছি অলরেডি যদি ইনভেন্টরি এবং রিসিভেবল বাড়ে তাহলে এটা আমার জন্য নেগেটিভ ক্যাশ ফ্লো। দেখেন আমরা এটা নেগেটিভ ক্যাশ ফ্লো আকারেই কিন্তু দেখাইছি। সো আমরা এটা মাইনাস করেছি, ইনক্রিজ ইন ইনভেন্টরি, ইনক্রিজ ইন রিসিভেবল। তার মানে এটা কিভাবে আসছে? গত বছর এবং এই বছরের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার ডিফারেন্স অ্যামাউন্ট, যেটা আমরা অ্যাড করব অথবা লেস করব, মানে মাইনাস করব। দেন আমরা কারেন্ট লাইবিলিটি সেকশনে চলে যাই। কারেন্ট লাইবিলিটিতে আমরা দেখি পেয়েবল বাড়ছে না কমছে। ট্রেড পেয়েবল, ইউ সি ট্রেড পেয়েবল গত বছর ছিল 30,000, এই বছর হয়ে গেছে 36,500। তার মানে ট্রেড পেয়েবল আমার বাড়ছে 6,500। সো যেহেতু ট্রেড পেয়েবল বাড়ছে 6,500, তাহলে আমরা 6,500 এখানে আমরা অ্যাড করে দিব। ওকে, দ্যাট ইজ দ্য মুভমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ফাইনালি আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে দুইটা অথবা তিনটে জিনিস আসবে, যেমন ডিভিডেন্ড পেমেন্টটা আমরা এখানে ফাইন্যান্সিং এ দেখাইছি, বাট আমরা তিনটে জিনিস এখানে নিয়ে আসতে পারি। নাম্বার ওয়ান, ইনকাম ট্যাক্স পেমেন্ট। দেখেন ইনকাম ট্যাক্স পেমেন্টটা কিভাবে আমরা ক্যালকুলেট করেছি। ইনকাম ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আমি কোত্থেকে পেয়েছি? আমি ইনকাম ট্যাক্স লাইবিলিটি অ্যাকাউন্টে চলে যাই, ইনকাম ট্যাক্সের কারেন্ট লাইবিলিটি, এই যে তার মানে আমার ইনকাম ট্যাক্সের ওপেনিং ব্যালেন্স ছিল 10,000। সো আমরা এখানে 10,000 বসাইছি। এরপর এই বছরে কত টাকা আমার ট্যাক্স আসছে, যেটা আমরা বললাম যে আমরা ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস যেটা আছে সেটাই কনসিডার করব। তার মানে এই বছর আমার আসছে হচ্ছে 6,000। তার মানে আমরা 6,000 যদি আমরা যোগ করি, খেয়াল করে দেখেন, তার মানে আমার লাইবিলিটি থাকার কথা ছিল 16,000। বাট আপনি যদি দেখেন ক্লোজিং লাইবিলিটি কত টাকা আছে? 6,500। তার মানে
থাকার কথা ছিল 16,000, বাট আছে 6,500। বাকি টাকাটা আমি পেমেন্ট করে দিয়েছি। তাহলে কত টাকা আমি পেমেন্ট করে দিয়েছি? 9,500। এই যে 9,500, যেটা আমার ক্যাশ আউটফ্লো আকারে চলে আসবে অপারেটিং অ্যাক্টিভিটিস এর একদম বটম লাইনে। দেন ইন্টারেস্ট পেইড, এটা আমরা এখানেও রাখতে পারি, ফাইন্যান্সিংও রাখতে পারি। ইন্টারেস্ট পেইড, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করেছি? আমার কোনো ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল না কোশ্চেনে, ক্লোজিং ব্যালেন্সও দেওয়া ছিল না। তার মানে যত টাকা আমি এই বছরে অ্যাক্রু করেছি পুরো টাকাটাই আমার পেমেন্ট হয়ে গিয়েছে। সো এখানে খেয়াল করে দেখেন একটা জিনিস, এটার কিন্তু নেট ইম্প্যাক্টটা নাই। একবার আমি প্লাস করলাম, একবার আমি মাইনাস করলাম। তো অনেকের একটা ধারণা থাকতে পারে যে স্যার এটা তাহলে ডাবল দেখানোর দরকার কি? বাট এই দুইটা দেখানোর জন্য আলাদা আলাদা মার্ক আছে। সো ইউ হ্যাভ টু শো ইট, ইউ হ্যাভ টু শো দ্য ওয়ার্কিং। কেননা যদি এখানে ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স থাকতো তখন কিন্তু আর এই অ্যামাউন্টটা এই 750 এক্স্যাক্টলি হতো না, এটা আপনার জন্য ডিফারেন্স অ্যামাউন্ট চলে আসতো। সো এই হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর যে ক্যাশ ফ্লো গুলো হয় অন অ্যান অ্যাভারেজ ফায়ারওয়ার্কের জন্য, সেটা আমরা এখানে নিয়ে আসছি। এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটাই আমরা আমাদের পরবর্তীতে যখন নেট ক্যাশ ফ্লো পুরা পয়েন্টটা নিয়ে আসবো সেখান থেকে নেবো। দেখেন তাহলে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো কত টাকা? 34,000। তার মানে এই $34,000 হচ্ছে আমার পজিটিভ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন আমরা চলে যাই ইনভেস্টিং এ। ইনভেস্টিং এ শুধু দুইটা আইটেমই এখানে আসবে। একটা হচ্ছে আমি অ্যাসেটটা সেল করে কত টাকা পেয়েছি, 8 মিলিয়ন, যেটা আমার এক্সামে কোয়েশ্চেনে সরাসরি দেওয়া ছিল নোটে। খেয়াল করে দেখেন আমি যে 8 মিলিয়ন টাকা পেয়েছি আমার অ্যাসেটটা সেল করে, যেটা আমার জন্য ক্যাশ ইনফ্লো আকারে চলে আসছে। ওকে, এন্ড নাও আমাকে ক্যালকুলেট করতে হবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত টাকা আমি পারচেস করেছি, যেটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া নাই আমার সরাসরি। সো কোয়েশ্চেনে যেহেতু দেওয়া নাই সরাসরি, তার মানে আমাকে এখানে একটু কোয়েশ্চেনে ক্যালকুলেশনটা করে নিতে হবে। ক্যালকুলেশনটা কিভাবে করব? এই ক্যালকুলেশনটা করার আগে আমরা কিন্তু এই ক্যারিং ভ্যালুটা অলরেডি আপনাদেরকে বলেছি যে ক্যারিং ভ্যালুটা আমার এখানে লাগবে ক্যালকুলেশনের সময়। সো আমরা বেসিক প্রিন্সিপালটাই থাকি যে আমরা যখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত টাকায় পারচেস করেছি সেটা যখন ক্যালকুলেট করব, তার মানে বাকি সব আইটেম গুলো আমাকে এখানে প্রপারলি প্লাস মাইনাস করে নিতে হবে। তাহলে বাকি আইটেম গুলা কি? যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স আমি কোত্থেকে পাবো? এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট গত বছর কত টাকা ছিল? 93,000। এটি আমার জন্য ওপেনিং ব্যালেন্স। এন্ড ক্লোজিং ব্যালেন্স কত? 110,000, যেটা আমরা ক্লোজিং ব্যালেন্সের আকারে নিয়ে আসবো এখানে 110,000। তাহলে ওপেনিং ব্যালেন্স বসালাম, ক্লোজিং ব্যালেন্স বসালাম। এখানে আর কি কি হয়েছে? এখানে আরো তিনটা ইভেন্ট ঘটছে। একটা ইভেন্ট হচ্ছে এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের রিভ্যালুয়েশন হয়েছিল, এবং রিভ্যালুয়েশন হওয়ার কারণে আপনি দেখেন রিভ্যালুয়েশন সারপ্লাস এই বছরে কত টাকা ছিল? আমরা যদি আমাদের প্রফিট এন্ড লস চলে যাই, এই যে 2 মিলিয়ন মানে 2,000। আপনি যদি আবার রিভ্যালুয়েশন সারপ্লাসেও দেখেন, এখানেও 2 মিলিয়ন, মানে গত বছর ছিল 8 মিলিয়ন, এই বছর মানে 8,000, এই বছর হয়ে গেছে 10,000। তাহলে রিভ্যালুয়েশন যেহেতু অ্যাসেটের হয়েছে, তাহলে রিভ্যালুয়েশন হইলে কি হয়? অ্যাসেটের ভ্যালুটা বাড়ে, তার মানে এটা আমরা প্লাস করছি। সেকেন্ড, ডেপ্রিসিয়েশন। আমার কোয়েশ্চেনে ডেপ্রিসিয়েশন সরাসরি দেওয়া আছে 15,000, যেটা আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে না। তো ডেপ্রিসিয়েশন যেহেতু দেওয়া আছে, ডেপ্রিসিয়েশনের কারণে আমার কি হয়? অ্যাসেটের ক্যারিং ভ্যালুটা কমে যায়, মানে অ্যাসেটের ভ্যালুটা কমে। তার মানে আমরা অ্যাসেটের ভ্যালুটাকে এখানে মাইনাস করে দিচ্ছি 15,000। এন্ড ফাইনালি যেটা আমরা ডিসপোজালের কারণে একটা অ্যাসেট লস করলাম, ওইটার ক্যারিং ভ্যালু, যদি আমি অ্যাসেটটা সেল করে দিয়েছি তার মানে অ্যাসেটটা আর আমার ব্যালেন্স শিটে থাকবে না, সেটা আমরা মাইনাস করেছি অলরেডি। তার মানে সেটার ক্যারিং ভ্যালু হচ্ছে 10,000। এই সবগুলো করার পর নেট ক্লোজিং ব্যালেন্স অ্যাকচুয়ালি কত টাকা হওয়ার কথা ছিল? 70,000। খেয়াল করে দেখেন, অ্যাকচুয়ালি আমার নেট ক্লোজিং ব্যালেন্স থাকার কথা ছিল 70,000, বাট নেট ক্লোজিং ব্যালেন্স মানে অ্যাকচুয়াল ক্যারিং ভ্যালু অফ দ্য ক্লোজিং ব্যালেন্স প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কত টাকা আছে? 110,000। তার মানে বাকি টাকার অ্যাসেট আপনি এই বছর নতুন করে পারচেস করছিলেন। তা এই জিনিসটি আপনি এখানে ক্যালকুলেশনের মাধ্যমে দেখাচ্ছেন। এই যে এটাই হচ্ছে আমার কত টাকা আমি অ্যাসেট এই বছর নতুন করে অ্যাকোয়ার করেছি, 40,000, যেটা আমার জন্য ক্যাশ আউটফ্লো হিসেবে আমার মাইনাস হয়ে যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তার মানে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে জাস্ট দুইটা আইটেম, একটা হচ্ছে আমার ডিসপোজাল, একটা হচ্ছে আমার পারচেজ অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এন্ড এখান থেকে যদি আমি নেট ক্যাশ ব্যালেন্সটা দেখি, তার মানে আমার ক্যাশ আউটফ্লো ইজ বেটার দেন ক্যাশ ইনফ্লো। তার মানে ক্যাশ আউটফ্লো হচ্ছে 40,000, ক্যাশ ইনফ্লো হচ্ছে 8,000। তার মানে নেট ক্যাশ আউটফ্লো হচ্ছে 32,000। ফাইনালি আমরা চলে যাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমার তিনটা আইটেম আছে। একটা হচ্ছে লোন রিপেমেন্ট, একটা হচ্ছে শেয়ার ইস্যু করে আমি কত টাকা পেয়েছি, আরেকটা ওই যে ডিভিডেন্ড যে পেমেন্টটা যেটা আমরা দেখাচ্ছিলাম, যে ডিভিডেন্ড পেমেন্টটা আমরা আমাদের অপারেটিং ও দেখাতে পারতাম, আবার ফাইন্যান্সিং ও দেখাতে পারি চাইলে, বাট সেটা আপ টু আস যে আমরা কিভাবে। বাট ফ্রম 2027 এটা আমরা আর অপারেটিং এ দেখাতে পারবো না, এটা আমার ফাইন্যান্সিং এ দেখাতে হবে ইনক্লুডিং ইন্টারেস্ট পেমেন্ট।
তাহলে আমরা ইজি পার্টটা আগে করে ফেলি। ফাইন্যান্সিং এর জন্য আমার লোন কত টাকা রিপে হয়েছে সেটা আমরা ব্যালেন্স শিট থেকে খুব ইজিলি দেখতে পারবো। দেখেন, আমার এই যে ব্যাংক লোন গত বছর ছিল 17,000, এই বছর 7,000, তার মানে আমি 10,000 এর লোন রিপে করে দিয়েছি। সেটা কিভাবে আসছে খেয়াল করে দেখেন, এই যে 7,000 মাইনাস 17,000, তার মানে যেহেতু আমি রিপে করে দিয়েছি তাহলে এটা আমার জন্য ক্যাশ আউটফ্লো, তাহলে এটা আমার জন্য অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। সেকেন্ড, একইভাবে আমরা লোন প্রসিড যেভাবে বের করি, মানে শেয়ার ইস্যুয়েন্স যেভাবে আমরা বের করা দেখাইছি, সেই একইভাবে আমরা এখানে দেখাবো। দেখেন, আমার ওপেনিং শেয়ার ক্যাপিটাল কত 15,000, ওপেনিং শেয়ার প্রিমিয়াম কত 3,000, সেটা আমি কোত্থেকে পেলাম, এই যে আমার ইকুইটির যে আন্ডারে আমার শেয়ার ক্যাপিটাল শেয়ার প্রিমিয়াম 15,000 3,000, ক্লোজিং কত 20,000 8,000। তাহলে যে ডিফারেন্সটা আমরা পাই সেটাই হচ্ছে আমার নতুন করে শেয়ার ইস্যুয়েন্স। এই যে, তাহলে আমি নতুন করে শেয়ার কত টাকা ইস্যু করেছি 10,000, যেহেতু নতুন করে আমি শেয়ার ইস্যু করেছি 10,000, এটা আমার জন্য ক্যাশ ইনফ্লো, সেটা আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অ্যাড করে দিতে হবে 10,000 অ্যাজ আ শেয়ার ইস্যুয়েন্স ফ্রম নিউ শেয়ার। তার মানে আমি ক্যাশটা নতুন শেয়ার ইস্যু করে পেয়েছি $10,000। সিরিয়াসলি লোন রিপে হয়ে গেছে, আবার আমি শেয়ার ইস্যু করে 10,000 পাইছি। ফাইনালি ডিভিডেন্ড, যেটা আমরা অলরেডি ক্যালকুলেশনটা দেখাইছি আপনাদেরকে, সেম ক্যালকুলেশনটা এখানে আমরা আবার রিপিট করে দেখাচ্ছি। আমার ডিভিডেন্ড পেমেন্ট হয় রিটেন আর্নিংস থেকে। অলওয়েজ রিমেম্বার, রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স যেটা আমরা ইকুইটি পার্টে পেয়ে যাব, এই যে আমার রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স 85,000, ক্লোজিং ব্যালেন্স 96,000, এটার সাথে অ্যাড হবে এই বছরে কত টাকা আপনি প্রফিট করছেন, প্রফিট ফর দ্য ইয়ার। তার মানে রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স 85,000 প্লাস এই বছর কত টাকা আপনি প্রফিট করেছেন 25,000, এইটার সাথে আপনি কম্পেয়ার করবেন ক্লোজিং রিটেন আর্নিংস কত টাকা আছে। তার মানে রিটেন আর্নিংস থাকার কথা ছিল $1,10,000, বাট রিটেন আর্নিংস আছে মাত্র 96,000, তার মানে বাকি $14,000 ডিভিডেন্ড আপনি পেমেন্ট করে দিয়েছেন আপনার শেয়ার হোল্ডারদেরকে। সেটা আপনার জন্য ক্যাশ আউটফ্লো, এই যে আমরা ক্যাশ আউটফ্লো আকারে নিয়ে আসলাম। ফাইনালি আমার অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ ফ্লো কত 34,000, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশ ফ্লো কত 32,000 নেগেটিভ, অ্যান্ড পার্ট সি অর পার্ট থ্রি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে আমার নেট ক্যাশ ফ্লো কত 14,000। এই তিনটাকে যদি আমি যোগ করি, মানে তিনটাকে যদি আমি সাম করি এই তিনটা, তাহলে আমি পাবো নেট ক্যাশ ফ্রম দ্য ওভার দ্য ইয়ার। তার মানে আমার নেট ক্যাশ ওভার দ্য ইয়ার বাড়ছে অথবা কমছে, কতটুকু বাড়ছে কমছে দেখেন, 34,000 পজিটিভ, 32,000 নেগেটিভ, 14,000 নেগেটিভ, এই তিনটা যোগ করলে আমরা পাই হচ্ছে $12,000, যেটা আমার অ্যাকচুয়ালি ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো বেশি হয়েছে, যেহেতু নেগেটিভ ক্যাশ আউটফ্লোটা বেশি হয়েছে। নাও এটার সাথে আমি যোগ করব আমার গত বছরের যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে এই বছরের যে ওপেনিং ব্যালেন্স। তো আমরা এই বছরের ওপেনিং ব্যালেন্স কত টাকা আছে, এই যে 10,000, আমি যোগ করব 10,000, দেখেন এখানে আমার 10,000 অ্যাড হয়েছে। at cash and cash equivalent beginning of the year 10,000, তার মানে 12,000 থেকে যদি 10,000 আমি অ্যাডজাস্ট করে নেই, নেট নেগেটিভ ক্যাশ ব্যালেন্স যেটাকে আমরা ব্যাংক ওভারড্রন বলি 2,000। তার মানে এই 2,000 আমার যত টাকা ক্যাশ ইনফ্লো হয়েছে, তার মানে ক্যাশ ইনফ্লো হয়েছে হচ্ছে আমার, আর ক্যাশ ছিল হচ্ছে 10,000 ওভারঅল, বাট ওভার দ্য ইয়ার ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো হয়ে ক্যাশ আউটফ্লো ওয়াজ হায়ার দেন ক্যাশ ইনফ্লো 12,000, তার মানে নেগেটিভ ক্যাশ ফ্লো হচ্ছে আমার ব্যাংক ওভারড্রাউন আছে $2,000 অর টু মিলিয়ন যদি আমি বলি, এক্স্যাক্টলি ইট ইজ ম্যাচিং উইথ দ্য রিকনসিলিয়েশন পার্ট। তার মানে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পারফেক্টলি ঠিক আছে, এন্ড দ্যাট ইজ হাউ উই ডু দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এন্ড এই 2 মিলিয়ন যখন মিলে যাবে তার মানে আপনি ফুল মার্কটা এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো দ্যাট ইজ হাউ উই ডু দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট as per IS7। It's very simple, আমি আবারও বলছি, ইটস অল অ্যাবাউট জাস্ট যোগ বিয়োগ করা। এখানে আসলে ওইরকম ভাবে কোনো মানে নতুন করে ক্যালকুলেশন করার কিছু নাই, এক্সেপ্ট কয়েকটা জিনিস: ইনকাম ট্যাক্স পেমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট, ডিভিডেন্ড পেমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট অর ডিসপোজাল, শেয়ার ইস্যুয়েন্স অ্যান্ড লোন রিপেমেন্ট অর নতুন করে লোন নেওয়া। এর বাইরে আমার এমন কিছু নাই যেটা অ্যাকচুয়ালি আমার নতুন করে এখানে আনতে হবে। ওকে, সো দ্যাটস দ্য অল দ্য থিং। আমরা এটার রেকর্ডিংটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও, আমি স্পার্কলেরটাও দিয়ে দিচ্ছি আবারও। আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করব, কালকের ক্লাসে আসার আগে অ্যাটলিস্ট স্পার্কল কোশ্চেনটা যদি দেখে আসেন ভিডিওটা আনসারটা, তাহলে আমার জন্য খুব হেল্প হয় এবং খুব ইজি হয়, এবং আমরা খুব ইজিলি কোশ্চেনটা হয়তো বা প্র্যাকটিস করতে পারবো ক্লাসে।
আমি রেকর্ডিংটা দিচ্ছি সবাইকে, একটু আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো অ্যাটেন্ডেন্সটা এখন একটু দিয়ে দিতে, and after that we will be done for today. So let's start record attendance then. আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান ডাকছি, আপনারা একটু জাস্ট কনফার্ম করলেই হবে। এলমা, Yes, sir. ওকে, এরপর আমরা সিরিয়ালি যাব। নাম্বার 3, Yes, sir. নাম্বার 4, Yes, sir. নাম্বার 6, Present, sir. নাম্বার 8, Present, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 16, Present, sir. 19, Present, sir. 20, Present, sir. 22, Present, sir. 24, 24, 26, Yes, sir. 27, Yes, sir. 28, 29, 29, 30, Yes, sir. 36, 37, সিআর নাই ক্লাসে, ওয়াও, 38, Yes, sir. 40, মামুন শুধু Present, sir. অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য ক্লাসে জয়েন করছে। 42, Present, sir. 44, Yes, sir. 50, Yes, sir. 54, Present, sir. 56, 58, Present, sir. 60, 62, Yes, sir. 64, Present, sir. 70, 71, Yes, 70 sir. আছেন, হ্যাঁ, Sir, 71, হ্যাঁ হ্যাঁ 71, Yes, sir. 74, Yes, sir. 80, Yes, sir. 83, 84, Yes, sir. 84, 83, sir. 84 গইতে আছে না? Present, sir. এটা মার দিয়ে ওদের। ওকে, সো সি ওয়ান টুমোরো দেন। আমি আগামীকালকে কুইজের জন্য সবাইকে গুড লাক দিয়ে শেষ করছি এখানেই। আগামীকাল হোপফুলি আমাদের শেষ ক্লাস, and then from 19 will be our final exam. So good luck everyone. Let me know if you have any queries or questions regarding cash flow and any other topic. Thank you সবাইকে, গুড নাইট।